আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই যে প্রাচী আপা, উনাকে আপনার 15ই আগস্টের দিন তাকে মেরেছে, মনে আছে যে এক বছর তো এরকম হুম হুম আমাদের যে মোমিন পাটোয়ারি আমারই আমাদের এখানে লক্ষ্মীপুরে রামগঞ্জে তাকে আপনার মেরে ফেলেছে। সো এন্ড অফ দ্য ডেতে মানে এটা চিন্তা করা যায় যে ফুল দিতে যাওয়ার পরে আমাদের দলের একজনকে মেরে ফেলা হয়েছে। আপনার 7ই মার্চের ভাষণ ছাড়ার কারণে বাচ্চা একটা ছেলেকে বেঁধে রেখে তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে গেছে, তাকে দিয়েছে। সো এন্ড অফ দ্য হুম। ডেতে যা হচ্ছে, যেভাবে হচ্ছে, সেগুলোর তো ভাই ফেরত আসবে না, এগুলো সবই রিপার্কেশন আছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভবত ওনার নাম ইমা, তিনি তিনি একদম খুবই পরিচিত একজন লালবদর, তো তাকেও পর্যন্ত ধরে নিয়ে গেছে। হ্যাঁ, মানে মানে আপনাকে আমি এর রাগটা আগেও কিন্তু ওই বলেছি এক জায়গায়। যে ইরানের যখন রেজা শাহ পাহলভির পতন হলো 1979-এ, এবং আয়াতুল্লাহ খোমেনি, যেটা বড় খোমেনি, যেটা খমিনি, খোমেনি যখন আসলো, খামিনি আর খমিনি যে খামেনি, হ্যাঁ। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা কিন্তু ওই আন্দোলনটাতে রেজা শাহের বিরুদ্ধে কিন্তু আপনার বামপন্থীরা, সোশ্যালিস্ট মোর্চাগুলো, ছাত্র ফেডারেশন গুলো খুবই অ্যাক্টিভ ছিল, এবং তুদে পার্টি, ওয়ান অফ দ্য বিগেস্ট বামপন্থী পার্টি, তারপরে সোশ্যালিস্ট আর একটা পার্টি আছে ছাত্রদের অ্যালায়েন্স, ওরা কিন্তু আপনার সবচাইতে বেশি ভূমিকা রেখেছে একদম। এর পরবর্তী সময়ে খামেনি ফ্রান্স থেকে ফেরার পরে আপনার যেটা হয়েছে, সে তখন একটা গণ ভোট হয়, ওই এরকম অবৈধভাবে গণভোটের ফলে তারা ইসলামিক প্রজাতন্ত্রের ব্যাপারটা তারা অ্যাপ্রুভ করে। ইসলামিক প্রজাতন্ত্র করার পরে 1988-এ এই তুদে পার্টির পুরোটাকে তারা ফাঁসি দিয়ে দেয়। জি, সো না এই এটা এটা তো যারা অবধারিত যারা এই যে নিজাম ভাই, লাল এই বদল বাংলাদেশ। হয়েছে, কালচারাল জি, অ্যাক্টিভিস্ট যারা আছে, জামাত তো মনে করে এগুলা সব হারাম, অথচ এদের সাপোর্ট নিয়েই আজকে ব্যান্ড সঙ্গীত শিল্পী এই যে পার্থ বড়ুয়া, মানে লাল বদরদের অন্যতম ক্যাপ্টেন, রাস্তার মধ্যে নেমেছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে বাঁধন। গায়ক গায়িকা, আপনার এই যে নানান, আমি এদের নাম নিতে চাই না, নানান ভাবে তারা এসেছে, রাস্তায় নেমেছে। আপনি আমাকে বলেন তো যে এই মৌলবাদীরা ক্ষমতায় আসলে এরা কেউ কোনো অ্যাক্টিভিটি করতে? আমরা তো দেখেছি ইউনূসের সময়টাতে কি আম- হয়েছে। আমরা তো স্বয়ং আমরা জেমসকে এইটা বাংলাদেশে জেমসের কনসার্ট বন্ধ হয়ে যাবে তৌহিদি জনতার আপত্তিতে, এটা অসম্ভব। এমনকি এই যে আবুল সরকার, তার মেয়ে এবং তার তার স্ত্রীও বেশ চমৎকার গান গান, আলেয়া সম্ভবত তার নাম। তো তার মেয়ে তো একজন খুবই চিহ্নিত লাল বদর ছিল, তো তার বাবা এখনো জেলে ইউনূসের আমলে গান গাওয়ার অপরাধে। এটা এটা আওয়ামী লীগের আমলে হয়েছে, হয়নি তা না, কিন্তু এইভাবে এই আতঙ্ক, এই ভয়াবহতা আমরা দেখি নাই। দেখেন আর ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগের আমলে যারা করেছে তারা এই গোষ্ঠীটাই। এই এখানে দুটো গোষ্ঠীটাই, ব্যাপার ইয়েস। আছে, একটু ক্লিয়ার করা দরকার। এটা এমন না যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করেছে, তখন হ্যাঁ এটা আপনি বলতে পারেন। এখন দেখেন, আমি যদি এই কথাটা বলতে যাই, তাহলে বলতে হবে যে আওয়ামী লীগ এই খুন ঠেকাইতে পারলো না কেন, ওইটা করতে পারলো না কেন। দেখেন, অপরাধী তার অপরাধ করবে। দেখার বিষয় হচ্ছে এই ঘটনার পরে আওয়ামী লীগ কি কি ব্যবস্থা নিয়েছে। দেখেন ওই আমি সময়টাতে নাগরিক একমত সমাজ, নিজম ভাই, আওয়ামী লীগ, এখন যেগুলো হচ্ছে তাদের সাথে পুলিশ থাকে, রাষ্ট্রীয় মদদে হয়, এবং তারা আমি এই এটাই অপকর্ম বলার চেষ্টা করার পরে করছি যে আচ্ছা, বলা হচ্ছে আপনি যে অপরাধ প্রেশার ঠেকাইতে গ্রুপ। পারবেন না। আওয়ামী লীগ জি। আমলে যারা এইসব করেছে এরা সবই এরাই। আপনি দেখেন হুম। এরা, আমার গতকালকে আপনার কলকাতার খুবই আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, আপনার রাহুল অরুণোদয় ব্যানার্জি, ও ব্যানার্জি। হুম। দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যুবরণ করেছে। আমি এইটা নিয়ে একটা পোস্ট দেওয়ার পরে সেখানে কমেন্ট করেছে, মালু মরছে তো কি হয়েছে, তারপর হা হা রিয়াক্ট। বিশ্বাস করেন, 95% যেগুলো হা হা রিয়াক্ট দিয়েছে, সব নোংরা কথাবার্তা বলেছে, সবগুলার প্রোফাইল পিকচারে হয় কোরআন শরীফের ছবি, তা না হলে হাদির নাহলে ছবি, হাদির হাদি হাদির ছবি সব, মানে মূলত 95% হাদির ছবি। ভাই, মানে একটা আল্লাহর মজার ঘটনা নামে, বলি। নবীর নামে এই যে তারা অন্য এরা, একজন মানুষের মৃত্যু উদযাপন করছে। এটা কি আমাদের ধর্মে লেখা আছে? তারা ধর্ম অবমাননা তো ওরাই করছে। সো আমার এই 5ই আগস্ট দেখার পরে নিজম ভাই একটা জিনিস ক্লিয়ার করে দেই। এই মিস্টার ব্যানার্জি, তিনি কিন্তু হিন্দু নন। তাকে হিন্দুরা গালাগালি করে, গোঁড়া হিন্দু, কারণ উনি রামের সমালোচনা করেছিলেন। উনি আসলে মানে উনি আসলে কিরকম, এই উনি বাংলাদেশের মুসলমানরা। উনি একজন লালবদরও ছিল, আমি যতদূর শুনেছি। লালবদর বলতে এই ছাত্রদেরকে সমর্থন করেছে, যদিও তিনি বাইরের দেশের মানুষ হতো না বুঝে করেছে, আমি ওগুলাকে খুব একটা গণায় ধরিনি আসলে। হুম। না, তারা তো ধ্রুব রাঠিয়া আর আকাশ ব্যানার্জির মতো টাকা পেয়ে, ডিপ না, স্টেটের টাকা তাদের দিছে কে? এক্স্যাক্টলি জুলকারনাইন এক্স্যাক্টলি, সাহেব। হ্যাঁ, আমি ঠিক আপনাকে সেটাই। আমি কারণ আপনাকে আমি অফলাইনে কিছু
কিছু ডেটা দেবো যে ওরা না, কোন কোন রাহুলের চেন ব্যাপারটা থেকে আমি টাকাটা বুঝতে এসছে পারি। আমি জানি। রাহুলের ব্যাপারটা হচ্ছে রাহুলকে মিসগাইড করা হয়েছে নানান ভাবে, এগুলো আমি জানি তার খুবই কাছের বন্ধু বান্ধবরা বলেছে। আমি এবং পোস্ট 5ই অগাস্টের পরে বাংলাদেশের সিচুয়েশন দেখে সে একদম তব্দা খেয়ে গেছে, মানে একদম হতভম্ব হয়ে গেছে যে হোয়াট আই হ্যাভ জাস্ট ডান। হ্যাঁ, মানে আপনি জানেন নিজম ভাই, আমি কলকাতায় এতগুলো বছর ছিলাম, আমার অসংখ্য বন্ধুরা একই, মানে তারা শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু এটা বুঝতে পারেনি, কারণ এই এই পশ্চিমবাংলার মানুষদেরকে বা ভারতীয়দের বেকুব বানানোর চেষ্টা করেছে ধ্রুব রাঠি, পেড ভিডিও দেখলেই বোঝা যায়, এবং আকাশ ব্যানার্জি, দুইটা এখনও দালালি করে যাচ্ছে এবং তাদের টাকা দিয়েছে জুলকার নাইন শাহের, কোন চ্যানেলে কিভাবে দিয়েছে আমি এটা জানি, আমি এটা আপনাকে ব্যক্তিগতভাবে বলবো। এখন কথা হচ্ছে যে আমার বাংলাদেশের মুসলমানদের জন্য আপনি কেন, আপনি ওই 5ই আগস্টের ভিডিওগুলো যদি দেখেন ধ্রুব রাঠি আর আকাশ ব্যানার্জির, এখন পর্যন্ত এই আকাশ ব্যানার্জি এখনো বলে যাচ্ছে যে ভোট দিলে যে কনস্টিটিউশন হবে বাংলাদেশ সেই কনস্টিটিউশন জীবনে দেখে নাই এবং বাংলাদেশ হয়ে যাবে একটা স্বর্গ, এটা বলছে আকাশ ব্যানার্জি ওই ওর দেশভক্ত চ্যানেলে। অথচ এটা মানে পুরোপুরি একটা পশ্চিমবাংলায় এরকম এরকম কিছু দালাল পিনাকির মতো আছে, তারা আরো পিনাকির চেয়ে কম দামে বিক্রি হয়। এবং আমার দুঃখ হয় বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, যে বাংলাদেশের মুসলমান তারা শত্রু মিত্র চেনে না, পিনাকিকে মনে করে রাহবর, মানে একজন মানে পারলে তো খলিফা বানিয়ে দেয়। আর এই যে যে মিস্টার ব্যানার্জি মারা গেছেন, তিনি কিন্তু অনেক ক্ষেত্রে মুসলমানদের পক্ষে ছিলেন। পিনাকির চেয়ে যে কোনো, মানে পিনাকির মতো মানে কোট আনকোট হিন্দুর চেয়ে তিনি হাজার গুণ ভালো, সেকুলার মানুষ। এইটাই তো দুর্ভাগ্য নিজম ভাই, তারা কাকে গালি দেয় কিভাবে গালি দেয় এটা জানে না। অবশ্য যারা নিজের দেশকে ভালোবাসে না, যারা বঙ্গবন্ধুর মাথায় উঠে প্রস্রাব করে, যারা ধানমন্ডির 32 ভাঙে, যারা তার দেশের প্রধানমন্ত্রীর বাসভবন ভাঙে, তার দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস মনে করে প্রাইভেট গার্মেন্ট এইভাবে হাতে নিয়ে উল্লাস করে, সেই ধরনের অসভ্যরা পতন হবে, এটা অবধারিত। আমাকে এখানে একজন একটা কমেন্ট আমি একটু পড়ি ভাই, আমার সম্ভাবনা অনেকে আমাকে অভিযোগ করেন, আবার অনেকে যে এখানে আবার ইসলামপন্থী অনেকে বলেন যে কিছু কথা বলার চেষ্টা করেন, 2 লাইন আমি করি। আসাদ নূর ভাই, ধর্ম নিয়ে আলোচনা বাদ দিয়ে রাজনীতির টকশো করবেন, কোটি কোটি ফলোয়ার পাবেন ইনশাল্লাহ। রাজনীতি আমার সাবজেক্ট না, ধর্ম আমার সাবজেক্ট ছিল না, আমাকে এই সালাফি হানাফিরা বাধ্য করেছে। অভিজিৎ রায়কে যেদিন হত্যা করেছে সেদিন আমি এদের ভিত ভাঙার শপথ নিয়েছিলাম নিজে নিজে, এবং ভিডিও ব্লগ এই পর্যন্ত। এইবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, প্রিয় দর্শক আপনাকে বলি, দেখবেন যে যত টপ রেটেড ভিডিও সব ধর্মকেন্দ্রিক। তো আমার ভিউ ওই ধর্মকেন্দ্রিক, ধর্মের সমালোচনা করলে বেশি হয়। রাজনীতিতে আমার ওইরকম কিছু না। কিন্তু কেন রাজনীতি, এইটা হচ্ছে যে আমি যেহেতু অল্প হলে পড়াশোনা করেছি, 1971-এ মহান মুক্তিযুদ্ধে তখন দেশ সংকটে, তখন কে ইঞ্জিনিয়ার, কে পাইলট, কে এলিট, এরকম চিন্তা করে সবাই বসে থাকেন না। হ্যাঁ, কিছু লোক বসেছিলেন, পরবর্তীতে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন, ইউনুসের মতো বলেছে আমি বিদেশে থেকে অবদান রেখেছি, এরকম ছিল। কিন্তু আবার ইউনুসের মতো না এমন লোক কিন্তু প্রবাস থেকে চলে এসে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, পাকিস্তানি মিলিটারি থেকে আসা অসংখ্য উদাহরণ আছে। আজকে আমার দেশ সংকটে, সবার উপর দেশ, এখন এই ধর্ম নিয়ে ক্যাচাল। এখন দেখেন ধর্মকেন্দ্রিক, আমি যদি একই সাথে দুটো পারি, রাজনীতি এবং ধর্ম দুটোই পারি, কিন্তু গতকাল ধরেন ধর্মের সমালোচনা করে একটা ভিডিও বানাইলাম, আজকে রাজনীতি। এখন আওয়ামী লীগের যে ব্যক্তি সে এমনিই মাইর খাচ্ছে, তারপরে আমার একটা ভিডিও দেখা গেল তার মনের সাথে মিললো, সে শেয়ার করলো, সে দুই কারণে মাইর খাবে। এক হচ্ছে আমার ভিডিও শেয়ার করার কারণে, আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগ করার কারণে। তো আমি ওই অনেকগুলো পরিস্থিতি চিন্তা করে আজীবনের জন্য এই জায়গা থেকে ইস্তফা দিছি, যে ধর্মকেন্দ্রিক কোনো ধর্ম নিয়ে আমি সমালোচনা করবো না। এমনকি আমি যে দেশে থাকি, এটা হচ্ছে যে খ্রিস্টান, যদি দেখেন ধর্মটার ওইভাবে নাই, যদি থাকেও খ্রিস্টানরা ওই যে হিন্দুত্ববাদীদের মতো আবার যদি মনে করে যে না খ্রিস্টান খাতরামে হে, আর প্রচুর উপদ্রব করে, তখন আমি ওই বিষয়ে যাব না। মানে এটার একটা লং চিন্তা করে, এটা বলতে পারেন কোরবানি দিছি, বলি দিছি। কিছুদিন আগে আমি আমার চুলদারি বলি দিছিলাম, এই বলি দেওয়ার অভ্যাস আছে। যাই হোক, সেটা অন্য আলাপ। নিঝুম ভাই, আমরা আবার একটু জামাতে ফিরতে চাই, সেই পরিচিত যেটা ইতিবাচক আশার বাণী হচ্ছে ওই গণভবন কে লুটপাট করেছিল, তাদের ছবি ভিডিও তারাই আপলোড করেছে, তাদের সব ক্লিপ কিন্তু আছে। আওয়ামী লীগের তৃণমূল কিন্তু অনেকে এই এসডি কার্ডে করে, যে এসডি কার্ড সাথে রাখে না, এসডি কার্ডে রেখে দিছে, ড্রাইভে রেখে পাসওয়ার্ড বদলায়। মানে যে এগুলো সময় অনুযায়ী, মানে শীতের দেশে যেরকম স্প্রিং আসতেই মানে কিভাবে যে নিচে থেকে গাছগুলো ওঠে, অবাক লাগে যে গতকাল এখান দিয়ে গেলাম, এত বড় হয়ে গেল কেমনে। তো ওইভাবে এইগুলো কেমনে যে ক্লিপগুলো সামনে আসবে, আর কেমনে যে নগদে, অবশ্য আমি এটা নিশ্চিত ইউনুসের কোনো স্থাপনা বাংলাদেশে থাকবে না। ভিডিও পেয়েছি, ছবি পেয়েছি, একেবারে আমি হার্ড ড্রাইভ একটা বড় মজুদের কিনে
এগুলোকে রাখছি, ক্লাউডে রাখছি, এগুলো সব সংরক্ষণ করছি ফোল্ডার 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 করে। এই কে জিনিসটাই কি নিজাম বলছে ভাই না আপনি বলছে, বলেছিলেন না যে যে বিএনপি যে মানে রাজনৈতিক যে নোংরামি তৈরি করে, তো আমাদের কর্মীরা পরে কি করবে? এটা তো রাজনৈতিক ভাবে আজকে মব ইউনুস যে 32 ভাঙলো, ওই দিন আমি ওই দিন নিশ্চিত হয়েছি যে বাংলাদেশে ইউনুসের কোনো প্রতিষ্ঠান থাকবে না। হুম, এবং দেখেন, কেউ কল্পনা করে নেয় লগি বৈঠায় যে ওই লগি বৈঠা শুধু আওয়ামী লীগের প্রতীক না, ওইটা দিয়ে পিটানো হইতে পারে। বিএনপি তখন কল্পনা করে না যে এটা দিয়ে পিটান এবং এইভাবে হইতে পারে। তো 32 ভেঙে ওরা উল্লাস করছে, এখনো ভাঙতে পারে না। দেখেন কত হুম। দফায় দফায় শেষ করে এখনো কিন্তু ওইটারে এই এসকেভেটর নিয়ে গেল, কত কিছু নিয়ে গেল, কিন্তু এই যে ভাঙা বা আঘাত করা কি, এটা শৈল্পিকভাবে আওয়ামী লীগ দেখাই দেবে, এটা আমি এবং আমি এই নিশ্চিত। বুলডোজার সাপ্লাই দিয়েছে এখন এমপি হয়েছে, কি নাম যেন, হুম। সাদেক হোসেন খোকার ছেলেটা, যেটা ওই হ্যাঁ, যে ইশরাকের অধিক জন্য আমার খুব কষ্ট হয় যে ও মুক্তিযোদ্ধার সন্তান। ইশরাক ছেলেটা পড়াশোনা করেছে। আমি একবার দেখেছি যে সে রকমারি থেকে বই অর্ডার দিয়েছে, প্রচুর বই এসছে, এবং সে যে বই পড়ুক না কেন প্রচুর বই দেখলাম এসছে, মাওলানা ভাসানী বিভিন্ন বিষয়ের উপরে সে এনেছে। ভাবলাম ছেলেটা পড়াশোনা করে, মানে এই প্রজন্মের, আমাদের বয়স ছোট কিন্তু মনে হয়েছে যে মানে এই লেভেলের রুচি নেমে এসেছে। তার বাবাও তো এই বঙ্গবন্ধুর নামেই স্লোগান দিয়েছে, মুক্তিযুদ্ধ ভাই করেছে। সার্জেসের মতো আমার বঙ্গবন্ধু বললেও বিশ্বাস করা যাবে না। আবার ইশরাক, আপনি বই প্রেমী, কাউকে বই পড়তে দেখলে আপনার ভালো লাগে, কিন্তু ওইটা এদের ভেতরে কিছু আছে বলে ইশরাকের মনে হয় না। তবে একটা জিনিস, যখন এই দ্বিতীয় শপথের সময় রুমিন ফারহানা যখন উঠে যাচ্ছিলেন, তার হুম। দেখা দেখি ও উঠে গেছিল। মানে এরা হচ্ছে কি, মানে এক এক সময় এক এক দিকে পতিত হয়। মানে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার যে মূল যে কাজটা, সেই হুম। জায়গাটাতে তার অবদান রাখা উচিত ছিল। এটা আম, ওর ব্যাপারে তো জানেনই আপনার ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি। আম, হুম। আমাদের, আমি ওনার চেম্বারে আমার একটা বড় সময় কেটেছে। ইমরান ভাই তার ব্যাপারে দীর্ঘ সময় বলেছে কিভাবে তার অর্থ এখান থেকে না দিয়ে চলে গেছে না গেছে, এগুলো তার পার্সোনাল জীবন যাপন এভরিথিং আমরা জানি। হুম। সো এগুলা ঘাটলে বহুত কিছু বের হয়ে আসবে, কিন্তু একে আসলে খুবই আহ একেবারে হিসাব করে মেকানিজম করে তাকে নামানো হয়েছে। গতকালকে আমি একটা স্টোরি শুনলাম, আমাকে মানে ওই চেম্বারে কাজ করতো এমন একজন আমাকে পুরোটা বলল। ওদের 6 অগাস্টের টিকিট কাটা ছিল, এই শাহরিয়ারের টিকিট কাটা ছিল ইন্ডিয়াতে। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে তার টিকিট কাটা ছিল ইন্ডিয়াতে, কারণ ওরা বুঝতে পারছিল না যে ওই তখন প্রথম দিকে তো আপনার 6 তারিখে ছিল হইতেছে আহ ঢাকা ঘেরাও কর্মসূচি, প্রথমে তো 5 তারিখে ছিল না, এটাকে হুম। নামিয়ে এনে 5ই অগাস্ট করা হয়েছে। তো আমি বললাম যে আর ইউ শিওর? বলে হ্যাঁ হ্যাঁ, ওনার 6 তারিখে টিকিট কাটা ছিল, আমাকে প্রেশার দিয়েছে যে টিকিটটা কেটে রাখো, কখন কোন দিকে যেতে হবে বলা তো যায় না। তাই বললাম যে ওয়াই ইন্ডিয়া? বলে তখনও তো ভাই ও যে এরকম জামাত এটা তো প্রকাশ পায় নাই, কারণ সে বেসিক্যালি আওয়ামী লীগের রাজনীতি করতো রাজশাহী ইউনিভার্সিটিতে। পরবর্তী আওয়ামী লীগের রাজনীতি অনেকদিন করেছে, তার বাবাও আওয়ামী লীগের রাজনীতি করতো, এবং পরবর্তী সে ছাত্র ইউনিয়নে যোগ দেয়। এরপরে সে জামাতে পরিণত হয়, জামাত তাকে এখান থেকে ক্যাপচার করে। তবে যেটা বুঝলাম যে অত্যন্ত অভাবী টাইপের একটা ছেলে, মানে এই টাকা পয়সার ব্যাপারে টাকা দিয়ে তাকে আপনি কিনে ফেলতে পারবেন একেবারে নয়, কারণ ওর যতগুলো ভেজাল আমি ইংল্যান্ডে জানলাম, যতগুলো ঘটনা আমি শুনলাম, সবগুলোই অর্থনৈতিক। যেমন ধরেন ধার নিয়েছে, ক্যাব চালাতো, এখানে এখানে ক্যাবে ড্রাইভিং করতো। প্রথম দিকে আপনার বার করার পরে চেম্বার সে যেটা ব্যারিস্টার হয়ে যাওয়ার পরে কোনো নিজাম ভাই, চেম্বার আমি একটু পায়নি। আমি একটু আমি একটু দ্বিমত পোষণ করি। সে অভাবী না, সে লোভী। কিছু কিছু লোভী মানুষের লোভ লোভী থাকে, লোভী, যেমন হ্যাঁ, অভয় বলা পিনাকি যায় না, লোভী 3 ও ইঞ্চি হিসেবে আসলে। প্রতিষ্ঠা হইলো কেমনে? টাকা টাকা দেখেন দিয়ে তাকে পিনাকির কিনা ব্যাপারটা দেয়, দেখেন। কিন্তু এগুলো প্রসঙ্গ এই না। হ্যাঁ, জি, এরকম নূর কিছু বলেন। ক্যাটাগরির লোক থাকে, যেমন পিনাকি নাদিয়ার সাথে যে জিনিসটা করলেন, এটার কারণটা কি ছিল? তার কি অভাব ছিল? এটা হচ্ছে দোষ, মানে দেখলেই লোভে পড়ে যাওয়া। মানে আচ্ছা, এরকম এইরকম একটা ব্যাপার যে আচ্ছা জামাত, ওকে, পিনাকি নিজে, ওই যে পিনাকি যেরকম একই দেখেন, আবার মিল আছে, পিনাকি জামাতের দালাল, এখন সারিয়ার দালাল একই। শারিয়ারের তো এগুলো ধরেন ক্যারেক্টারলি, আমি তার লাইফ, ব্যক্তিগত লাইফ আমার মনে হয় এটার ব্যাপার না। ইন্টারেস্টিং যেটা ব্যাপারটা হয়েছে, ও কয়েকটা মিশন হাতে নিয়েছে। যেমন একটা ইদানিং সে বলে বেড়াচ্ছে বিভিন্ন টক শোতে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এই অনুযায়ী বাংলাদেশের সংবিধান হয়নি, এটি বঙ্গবন্ধু প্রতারণা করেছেন। এখন যেই লোকগুলো তার সাথে টক শোতে যায় বা যে সঞ্চালক থাকে, তারাও মাসাল্লাহ এমনই কলম। আমি সরি টু সে যে এতে মনে হতে পারে যে আমি মনে হয় অনেক কিছু জেনে বসে আছি, কিন্তু আমি তো আসলেই ভাববো যে আমি অনেক কিছু জেনে বসে আছি যখন দেখছি যে কেউ প্রতিবাদ করে বলছে না। দুই নাম্বার হচ্ছে, সে বলছে যে সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতা এগুলো নাকি ভারত থেকে আমদানি হয়েছে।
অথচ সে যদি একটু পত্রিকাটা পড়তো তাহলে দেখতো যে বঙ্গবন্ধু 28শে ফেব্রুয়ারি 1971 সালে ভাষণ দিয়েছে যে বাংলাদেশ তো তখন বলেছে না, বলেছে আমরা সমাজতান্ত্রিক কাঠামো নির্মাণ করিব, সমাজতান্ত্রিক ভাবে আপনার সংবিধান প্রণয়ন করব। তার মানে এই সমাজতন্ত্রের কথাটা পরিষ্কার বলেছে। এবং ভুট্টো, মজার ব্যাপার হচ্ছে ভুট্টো এই সোশ্যালিস্ট ইকোনমির কথা বলেছে তার পিপলস পার্টির জনসভাতে। তার মানে ওই লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইসের সাথে এই সোশ্যালিস্ট অর্ডারের বা এই সোশ্যালিজমের কোন রকমের দ্বন্দ্ব ছিল না। আর ধর্মনিরপেক্ষতা এইটা যে আমরা আমাদের সংবিধানে আনবো, এটা আমরা মুজিবনগর সরকারে 7 ডিসেম্বরের ঘোষণাতেই আপনার নজরুল ইসলাম বলেছে। আপনি ওই স্বাধীনতার দলিল পত্র 3য় খণ্ডের 292 পাতাতে দেখলেই বুঝবেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ধর্মনিরপেক্ষতার যে নীতি, এটা ভারত তাদের সংবিধানে আনে হচ্ছে 1976 সালে, আর আমরা আনি 1972 সালে। এবং ভারতের 42তম সংবিধান সংশোধনীর পরে এই ধর্মনিরপেক্ষতা নীতি এবং সোশ্যালিজম এইটা তাদের সংবিধানে আনা হয়, অথচ আমাদের 72-এর সংবিধানে এসেছে। এখন তাহলে কে আমাদেরকে ফলো করলো? ভারতকে আমরা করলাম না, ভারত আমাদেরকে করলো। কেউ কাউকে ফলো করে নাই, আসলে ভারত ভারতের মতো করেছে। কিন্তু যারা বলে যে ভারতের চাপে করেছে, ভারতে তো নিজেই ছিল না এই দুই নীতি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সো এরকম সে অসংখ্য কথাবার্তা বলে যে বিহারীদেরকে আমরা হত্যা করেছি, এই করেছি, অথচ সে জানে না যে 1 মার্চ তারিখে চিটাগংয়ে 138 জন মানুষকে হত্যা করে ফেলা হয়েছে। এই যে আমি এটা প্রায় এই খবরের কাগজটা দেখাই, এই দেখেন, এই গণহত্যা বন্ধ করো, এখানে দেখেন এই যে 138 জনকে মেরে ফেলেছে। এটা হচ্ছে 5 তারিখের পত্রিকা। যেই কথা খোদ নিয়াজি বলে না, যেই কথা খোদ পাকিস্তানিরা তাদের আত্মকথাতে বলে নাই, পাকিস্তানের যত রকমের আত্মকথা আছে আমার কাছে তো আছে, তারাই দাবি করে না। হ্যাঁ, একটা দুটা হয়তোবা বই দাবি করে, কিন্তু সিদ্দিক সালিক এই বইটাকে খুবই একটা ইম্পর্টেন্ট গ্রন্থ মনে করা হয়। ও মিঠা খান যে ছিল ওই সময়টাতে আপনার জেনারেল, এবং টিক্কা খান এদেশে মুখপাত্র ছিল আসলে। তার একটা বড় ধরনের ভূমিকা ছিল অপারেশন সার্চ লাইটে। তার উইটনেস টু সারেন্ডার বইটা পড়লে আপনারা, মানে এই বইটা অবশ্য পাঠ্য। উইটনেস টু সারেন্ডার বাই সিদ্দিক সালিক এবং নট বাংলা, এই বইটা ইংরেজিতে আমি পড়ার অনুরোধ জানাই যারা ইংরেজিটা ভালো বোঝেন। আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে পাকিস্তানিরা যেখানে বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বঙ্গবন্ধু দেশকে 2 ভাগে ভাগ করতে চাচ্ছেন, সেখানে এরা বলছে যে বঙ্গবন্ধুর কোনো অবদানই নাই, বঙ্গবন্ধু কিছু করে নাই, বঙ্গবন্ধু নাকি জেলের মধ্যে নাকি আরামে এসেছিল। অথচ লালপুল কারাগারে উনি কেমন ছিলেন সেটার ভিভিড বর্ণনা আমার কাছে রয়েছে। উনাকে আইসোলেশনে রাখা হয়েছে, আপনি জানেন। এইটাকে আইনের ভাষাতে বলে হলো সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্ট হচ্ছে যে আপনাকে মানব বিবর্জিত একটা সেলে রাখবে। অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হতে পারে তাহলে সমস্যা কি? একটা মানুষ দিনের পর দিন উইদাউট এনি মানুষ একটা নীরব নিভৃতে আপনাকে একটা জায়গাতে ফেলে দিচ্ছে, আপনি জানেন না অন্ধকার প্রকোষ্ঠে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং। তখন পরবর্তী সময় পাকিস্তান করলো কি, তাকে একটা লয়ার দিল, ব্রোহিকে দিল, ওনাদের খুবই বিখ্যাত লয়ার ব্রোহি বঙ্গবন্ধুর আইনজীবী হলো। প্রথমে বঙ্গবন্ধু কোনো আইনজীবী নিতে চান নাই, এবং মজার ব্যাপার হচ্ছে আপনার ইসের বইতে পড়েছি আমি, আইয়ুব খানের বইয়ে, আইয়ুব খানের ডায়েরি 1966 থেকে 72, এই বইটার মধ্যে লেখা আছে যে বঙ্গবন্ধু ওই তার যখন ট্রায়াল চলতেছে, প্রত্যেকটা ট্রায়ালে এসে সে জয় বাংলা বলে চিৎকার করতো, জয় বাংলা বলে ঢুকতো, এবং নিজের প্রিডিং নিজেই করেছে। তো একটা পর্যায়ে ব্রোহি তার লয়ার হয়েছিল, বাট উনি নিজের উনি জানেন উনি নিজেও আইনের স্টুডেন্ট ছিলেন। সো এই হচ্ছে তার আরামে আসে রাখা। একটা বই আমার কাছে আছে, নাজিব আহমেদ নামে একটা বই, আমি লাস্ট টাইম আহমেদ কিনা আমি জানি না, ওই লালপুরের কারাগারে সেও বন্দী ছিল, সে বঙ্গবন্ধুকে দেখার স্মৃতিটা বর্ণনা করেছে। আমার কাছে এই বইটা খুব রেয়ার একটা বই, খুবই রেয়ার। এটা মানে ভদ্রলোক নিজেই প্রকাশ করেছে, নিজেই করেছে, আমি নীলক্ষেতে পেয়েছি। সেই জায়গাটাতে সেইটা বলেছে যে বঙ্গবন্ধু ঠিক ওই অবস্থা কেমন ছিল। তো বঙ্গবন্ধু যখন ওইখান থেকে বের হয়, যখন দেশ স্বাধীন হয় 3 দিন, তখন সে ছিল হচ্ছে ভুট্টোর আন্ডারে মুক্তি পাওয়ার পরে, আর বাকিটা সময় সে লালপুরে ছিল। ভুট্টো তাকে মানে ভুট্টো তার বইয়ের ভিতরে বলছে যে তিনি শেষ মুহূর্তে ট্রাই করেছিল যে চলেন আমরা একটা ফেডারেশন করি, আপনি ভেঙে দিয়েন না। বঙ্গবন্ধু বলেছে নো, আমি এই 9 মাসও আমি এখানে এক কথাই বলেছি, বাট আমি তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, আমার জনগণ সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমার কোনো রকমের কথা বলার কোনো রকমের প্রশ্নই আসে না। লাস্ট ট্রাইটা করেছিল যে একেবারে ভেঙে না দিয়ে একটু আমাদের মধ্যে সম্পর্কটা রাখি, এটা উনি আসার আগে লাস্ট বলেছে। এই হলো কি ঘটনা। আসসালামু আলাইকুম। যত দোষ নন্দ ঘোষ,
শেখ হাসিনা যেহেতু নাই, আওয়ামী লীগ যেহেতু নাই, কদিন বাদে আল্লাহ না করুক যদি পদ্মা সেতুর আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটে, অথবা ওই যে আওয়ামী লীগ আমলে যেরকম রানা প্লাজা ভেঙে পড়লো, তারপরে মহিউদ্দিন খান আলমগীর দোষ দিলেন যে ছাত্র দলের ছেলে পেলে ঝাঁকা দিচ্ছিল, সেরকম পদ্মা সেতুর পাশে কোনো ঘটনা ঘটলেও সেই দোষ গিয়ে আওয়ামী লীগের কাঁধে পড়বে। আর এইবার যে কাণ্ড ঘটেছে, এই কাণ্ডের সাথে আপনার মহিউদ্দিন খান আলমগীরের ওই রানা প্লাজার পিলার ধরে ঝাঁকুনি দেওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমরা এর আগে বেশ কিছু আলোচনায় বলেছি, বিশেষ করে যখন সড়ক পরিবহন মন্ত্রী এবং আপনার রবিউল ইসলাম তিনি যখন নানান কথা বলেন, সড়কের দুর্ঘটনা নিয়ে নানান কথা বলেন, চাঁদাবাজি নিয়ে নানান কথা বলেন, সেসব রেফারেন্স দিতে গিয়ে সেসব জায়গায় রেফারেন্স দিকে আমরা বলেছি যে সরকারের ভেতরে মানে এই ক্যারেক্টারের মন্ত্রী থাকা, যে ওবায়দুল কাদের যেসব কথা বলতেন, হাসান মাহমুদ যেসব কথা বলতেন, সেটার সংক্রমণ বিএনপি এবং জামাতের মধ্যে হয়েছে কিনা, এবং এর মধ্যে এবার স্বাস্থ্যমন্ত্রীও যোগ দিলেন, এরকমই ভাবা যেতে পারে। কারণ হচ্ছে ওই রানা প্লাজা ঝাঁকুনি দিয়ে মেরে ফেলা আর এবার হামের প্রাদুর্ভাবের জন্য আওয়ামী লীগকে দায়ী করা মোটামুটি কাছাকাছি জিনিস। আওয়ামী লীগ বরঞ্চ তাদেরই পরে তারা মুখ পিছলেই বলুক আর সচেতন ভাবে বলুক বলছে যে আওয়ামী লীগ সময়ে টিকার ব্যাপারে খুব সচেতন ছিল। তো সেই সচেতন থাকার পরেও স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের উপরে দোষ চাপাতে চেয়েছেন। এটা নিছক দুর্ভাগ্য ছাড়া আলটিমেটলি আসলে কিছু না। তারপরে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, স্বাস্থ্যমন্ত্রী হয়তো জানেন না। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী যেটা মনে করিয়েছেন, আমরা আমাদের হাতে আসা মানে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আমাদের বেশ কিছু ফলোয়ার আমাদেরকে অসংখ্য টিকার কার্ড পাঠিয়েছেন, হামের টিকার কার্ডের ছবি পাঠিয়েছেন ইনবক্সে, কমেন্টে এবং ফোনে জানিয়েছেন বিস্তারিত। এবং সেসব টিকার কার্ডে স্পষ্ট দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় হামের টিকা বলবৎ ছিল, হামের টিকা শিশুদেরকে দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোথাও গাফিলতি অসচেতনতা হয়নি। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাত নিয়ে বহু সমস্যা করেছে। বিশেষ করে আমি সবসময় বলি, আমার কাছে খুবই দুর্ভাগ্যের জিনিস আমরা যে কাছে থেকে দেখেছি যে আমাদের চার নেতার এক নেতার ছেলে প্রয়াত মোহাম্মদ নাসিমের সময়কালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এতটা দুর্দশা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়েছে যে চার নেতার এক নেতার ছেলের দায়িত্ব ছিল, কিন্তু তখন স্বাস্থ্য খাতের একেবারে হরিলোট অবস্থা গিয়েছে, তার ছেলের প্রতি অভিযোগ উঠেছে। কিন্তু এর বাইরে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আওয়ামী লীগ, এইটা বোধহয় বোঝা যায় না, বা এই দায় দেয়া যায় কতটুকু দর্শক বিবেচনা করবেন। কারণ কোভিড এর সময়টা সারা পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আওয়ামী লীগ খুব ট্রেমেন্ডাসলি এবং শেখ হাসিনা কোভিডটা মোকাবেলা করেছিলেন। কোভিডের কোনো প্রভাবই বাংলাদেশে ইভেন অর্থনীতি ইভেন অন্যান্য কোনো কিছুতে পড়েছে, এটা নিন্দুকেরা বলে না। সুতরাং এই যে হামের টিকাগুলোর কার্ড আপনারা দেখছেন, এগুলো সবগুলোই আওয়ামী লীগ সরকারের সময়কার এবং আওয়ামী লীগের পরে ধারাবাহিকতায় 2024 পর্যন্ত যে হামের টিকা শিশুরা পেয়েছে, নিয়েছে, ক্যাম্পেইন চলেছে, এইটা আমরা দেখতে পারি। যাক, স্বাস্থ্যমন্ত্রী যখন বলছেন যে গত 8 বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি, স্বাস্থ্যমন্ত্রী তাদের নিজেদের লোকজন এটার প্রতিবাদ করেছে। তারপরেও আমি বলছি যে আমাদের কাছে এই হামের টিকার কার্ড আছে, সেগুলো বলছে যে 8 বছরে দেশে হামের টিকা দেওয়াই হয়নি। স্বাস্থ্যমন্ত্রী এটা হয় অজ্ঞতাপ্রসূত, আনালে ইচ্ছা করে যে রক্তে আওয়ামী লীগকে দোষ দিতে হবে। এবং একজন স্বাস্থ্যমন্ত্রী যদি এরকম স্বাস্থ্য খাত নিয়ে এরকম পলিটিক্যালি বায়াসড হয়ে কথা বলেন, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমি ছোট্ট করে একটু জানাই যে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানালেন গত 8 বছর দেশে অতি সংক্রামক এ রোগের টিকাই দেওয়া হয়নি, যে কথাটা ঠিক নয়। নতুন করে হামের টিকা কিনতে বর্তমান সরকার 604 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি এই কথা বলার পরে চারদিকে একটা হুলস্থুল উঠে, কিন্তু এই হুলস্থুলের মধ্যেই বিএনপির নেতা ডক্টর রফিকুল ইসলাম, যিনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনি কি বলছেন দেখেন। অন্তর্বর্তীকালীন সরকার সময় মতো টিকা প্রদান না করায় দেশের শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। সোমবার
30 মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাব। সুতরাং আর কিছু বলার বাকি থাকে না। বিএনপির মানুষজন এটা জবাব দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের কথা বিএনপির দায়িত্বশীল নেতাই জবাব দিয়ে দিয়েছেন। ফলে সময় মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এবং এর ফলে বর্তমানে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন 2024 সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানে, খেয়াল করবেন, 2024 সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যারা ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত তাদের 1 বছরের আন্দোলনের কারণেও টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। আপনারা জানেন যে ইউনূস সরকারের যারাই দায়িত্ব নিয়েছেন তারাই কোনো না কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তারা প্রতিনিধি ছিলেন। স্বাস্থ্য খাতে এক নূরজাহান বেগম, আমাদের স্বাস্থ্য খাত যদি উন্নত বিশ্বের পর্যায়ে যেতে বা ইউরোপের দেশগুলোর পর্যায়ে যেতে আরো 100 বছর লাগতো, নূরজাহান বেগমের কারণেই এটা 200 বছরে পৌঁছেছে। একটা অথর্ব, অকার্যকর এক মহিলা, ডক্টর ইউনূসের পছন্দের। ডক্টর ইউনূস কি দুর্বলতা এই মহিলার দিকে যে বাংলাদেশের স্পর্শকাতর স্বাস্থ্য খাতকে তিনি তার এনজিও থেকে একজন অফিসারকে এনে, আমি নিঃসন্দেহে একটা আলাপ হয় না, এখন তো সোশ্যাল মিডিয়া এটা ওপেন। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে এসে পৌঁছেছেন তখন তার সামনে যে লিস্ট দেওয়া হয়েছিল উপদেষ্টাদের, যেগুলো সুপারিশ করা হয়েছিল, সেই লিস্ট থেকে প্রায় অর্ধেক তিনি কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। 2024 সালের 8 আগস্টের কথা বলছি। বাদ দিয়ে তিনি তার নিজের ইচ্ছা মতন এই নূরজাহান বেগম, তারপরে আদিলুর রহমান শুভ, এই টাইপের উপদেষ্টাদের তিনি ওখানে জয়েন করেছিলেন। এবার ফিরে দেখেন যে এই যে বাচ্চাগুলো এখন পর্যন্ত 22-23 জন বাচ্চা মারা গেল, ডক্টর ইউনূসের মতন একটা পাপী, একটা লোভী, যার কোনো মায়া দরদই বাংলাদেশের দিকে নাই, সেই লোকটা এতগুলো শিশুর প্রাণ গেল, সে ভ্রুক্ষেপে করলো না। পুরো স্বাস্থ্য খাতটা দিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। এদের বিচারের কথা কেউ বলে না, বিচারের কোনো আওয়াজ উঠে না। কারণ ওই যে বাংলাদেশ একটা ফরম্যাটে পড়ে গেছে যে 1/11 সরকার আওয়ামী লীগকে আইনা দিচ্ছে, আওয়ামী লীগ 1/11 কাউকে কিছু করে নাই, বিচার করে নাই। এবারের সরকার বিএনপিকে এনে দিয়েছে, ফলে বিএনপি তাদেরকে একটু সদয়ের চোখে দেখছে, তাদেরকে এক্সিট দিয়ে দিচ্ছে। কিন্তু 1/11 সরকার এই ধরনের কি কি ঘটনা ঘটিয়েছিল তার কি কোনো উদাহরণ আছে? আমরা তো 1/11 সরকারকে অনেক বেশি মানবিক অ্যাক্টিভ হতে দেখেছি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে তারেক রহমান ক্ষমতায় এসছেন, তিনি কোন একটা জায়গায় শিশু হারিয়ে গিয়েছে, তিনি ইন্টারফেয়ার করছেন, তার ইন্টারফেয়ারে শিশুটা উদ্ধার হচ্ছে। 111 সরকারও এরকম করতো, 111 সরকারও করতো, শেখ হাসিনা সরকারও করেছে। ডক্টর ইউনূসকে দেখেছেন বাংলাদেশের কোনো মানবিক বিপর্যয়ের মধ্যে গিয়ে সে কখনো ইন্টারফেয়ার করেছে? কোথাও একজন মানুষ খেয়ে না খেয়ে মরছে, শোনা গেছে কোথাও যে প্রধান উপদেষ্টার মহানুভবতায় একটা পরিবার রক্ষা পেয়েছে, একটা মানুষ রক্ষা পেয়েছে? কখনো ইন্টারফেয়ার করতেছে? কারণ তাদের কোনো মানবিক দিকেই ছিল না। এরা সুদের ব্যবসায়ী। সুদের কারবারি কি হয়? চরিত্রের দিক থেকে সুদের কারবারির ভিতরে কোনো মানবিক বৈশিষ্ট্য কাজ করে না। তার চোখে কোনো রক্ত থাকে না, সে হয়ে যায় রাক্ষসে। তার পয়সা তোলাটাই হচ্ছে তার মেইন ইন্টেনশন। ফলে আমাদের এই হামের টিকা দিয়ে শিশুদেরকে আজ এই ঝুঁকিতে ফেলে গেছে। সরকার আজকে এক্সট্রা 604 কোটি টাকা এই ক্রাইসিসের সময়ে বরাদ্দ করতে হচ্ছে। এর দায় কার উপর? 1200 নারীকে যে পিটিয়ে মেরে ফেললো, কোথায় ছিল বাংলাদেশের মানবাধিকার কর্মীরা? কোথায় ছিল তখন ইসলাম প্রেমীরা? কোথায় ছিল তখন এই বামপন্থীরা? কোথায় ছিল কমিউনিস্ট পার্টিরা? তখন তাদের খুঁজে পাবেন না, তখন একটাকেও খুঁজে পাবেন না। শেখ হাসিনা, তাদের ভাষায় 2000 লোক মারা গেছে, মারছে তাদের ভাষায়। শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার মধ্যে আবার 500 কিন্তু ফিরে আসছে, জিন্দা ফিরে আসছে। কেউ বেহেশতের হুরিদের অত্যাচারে ফিরে আসছে, কেউ কবর আযাবের ফেরেশতাদের অত্যাচারে ফিরে আসছে, কেউ বেহেশতের গেলমানদের নিয়ে, গেলমান এবং হুরিদের নিয়ে যে বালাখানা ছিল সেখানকার এত এত আনন্দ, সেটার ভোগ করতে তার ভালো লাগে না, আবার পৃথিবীতে ফিরে আসছে 500। তাহলে রইল বাকি 1500। তাই 1500 জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু খোমেনি 60,000 মারবে, এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খোদ আওয়ামী লীগের লোক আবার সেই খোমেনির সমর্থন করে এবং তারা খোমেনির সাথে শেখ হাসিনার তুলনা করে। কত বড় বেকুব হলে শেখ হাসিনা আর খোমেনির সাথে তুলনা করা যায়? খোমেনি হলো একটা আল্ট্রা ফ্যাসিস্ট, তার কাজই হচ্ছে ফ্যাসিজম করে ক্ষমতায় থাকা।
হত্যার মাধ্যমে তার পুলিশি রাষ্ট্র। বাংলাদেশ কি পুলিশি রাষ্ট্র ছিল? আরে ভাই, আপনি তো আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের সমালোচনা করতে পারছেন। ওইখানে খোমেনির বিরুদ্ধে খোমেনির বিরোধী লোক সমালোচনা করতে পারবে, আর পক্ষের লোক গায়েব করে দিবে। সে খোমেনির সাথে শেখ হাসিনার তুলনা। যাই হোক, সেটা হলো যে ইসরায়েল যখন মানবাধিকার লঙ্ঘন করে সারা পৃথিবী চেঁচামেচি করে। ইরান, আপনি ইসরায়েলের বিরোধিতা করার 100 কারণ থাকতে পারে, আপনি আমেরিকার বিরোধিতা করার 100 কারণ থাকতে পারে, আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ইরানের পক্ষে আপনি নিবেন কোন কারণে, কোন আক্কেলে? শুধুমাত্র মার্কিন বিরোধিতার জন্য? যদি তাই হয় তাহলে আমেরিকার ভিসাটা নিজের ক্যান্সেল করেন। আপনার পোলা আমেরিকা পাঠায়া সারাদিন দোয়া করেন, আল্লাহ গো আমার একটা আমেরিকার ভিসা দাও। এগুলো বলে আবার বলবেন যে আমেরিকা ইরানের সাথে আমেরিকার বিরোধে, আমেরিকার পক্ষে কেন?